দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব আমাদের দেশের শিক্ষায় বিনিয়োগ পরিস্থিতি এবং সেইটার জন্য আমাদের কি করা দরকার। আমার সাথে আজকে আলোচনায় আছেন অধ্যাপক শর্মিন নীলর্মী, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, এবং আমার সাথে আছেন জনাব বুরহান হামজা, তিনি বিশ্ব ব্যাংকের পরামর্শক হিসেবে আছেন, বিশেষত উনি কারিগরি শিক্ষা বিষয়ে কাজ করে থাকেন। দর্শক, আমরা তাদের কাছ থেকে আজকে আমরা শুনবো আমাদের বর্তমান শিক্ষা বিনিয়োগের কি চ্যালেঞ্জ আছে এবং আমাদের কি করা লাগবে। তার আগে আমরা বাংলাদেশ টেলিভিশনের একটি ছোট প্রতিবেদন আছে, সেই প্রতিবেদন। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের অভিমুখে যাত্রা করছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে 2026 সাল নাগাদ উন্নয়নশীল দেশের তালিকায় নাম থাকবে এদেশের। এরপর অগ্রগামী হবে উন্নতির পথে। তবে সে পথ যে খুব বেশি মসৃণ হবে না তা প্রতীয়মান হয় শিক্ষার মান ও শিক্ষায় বিনিয়োগের মাত্রা দেখে। শিক্ষার পরিবেশ বিচারে সাক্ষরতার হার আর মান সম্পূর্ণ ভিন্ন বিষয়। সর্বশেষ জরিপ মতে বর্তমানে দেশে সাক্ষরতার হার প্রায় 73%। 1971 সালে যা ছিল মাত্র 16.8%। এ তথ্য জানান দেয় শিক্ষায় মানুষের অন্তর্ভুক্তি উল্লেখযোগ্যভাবে হয়েছে, কিন্তু মানের প্রশ্নে তেমন কোনো নজির নেই বললেই চলে। নজির নেই কারণ শিক্ষায় বিনিয়োগ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিশ্বের অসংখ্য দেশের পরিকল্পিত শিক্ষা দেশের সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছে। এসব দেশের শিক্ষা খাতে বরাদ্দ অনেক বেশি। ইউনেস্কোর মতে কোনো দেশের বাজেটের 20% বা জিডিপির 6% শিক্ষা খাতে বরাদ্দ করা উচিত। বিপরীতে আমাদের দেশের শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2%-এরও নিচে। এর ফলে অবকাঠামোগত উন্নয়ন যেমন হচ্ছে না, তেমনি বেহাল দশা কারিকুলামের। একটি দেশের বিশ্ববিদ্যালয় তখনই বিশ্বসেরার তালিকায় নাম লেখাতে পারে যখন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা শক্তিশালী হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় পিছিয়ে, যার অন্যতম কারণ পর্যাপ্ত বরাদ্দের অভাব। শিক্ষা খাত সংশ্লিষ্টরা বলছেন, কোভিড পরবর্তী দেশ মূল্যস্ফীতি, ডলার সংকট সহ নানা সংকটে জর্জরিত। ফলে বাজেট খুব বেশি বাড়ানো সম্ভব নয়। কিন্তু বরাদ্দকৃত অর্থ যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি আবশ্যক। বিশ্ববিদ্যালয় সহ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা ও মান বিবেচনা করে পৃথক বরাদ্দ দেওয়া উচিত এবং পর্যায়ক্রমে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। আমি আলোচনা শুরু করছি অধ্যাপক নীলর্মী আপনার কাছ থেকে। আপনি তো সরাসরি বাংলাদেশের যে অর্থনীতির উপরে যে শ্বেতপত্রটি তৈরি হলো সেটার শিক্ষার পরিস্থিতি আপনি লিখেছিলেন এবং সেই জায়গাতে অনেকগুলো বিষয় সামনে এসেছে। আমার শিক্ষার বর্তমান পরিস্থিতি, কি ধরনের চ্যালেঞ্জ আছে, কি ধরনের সম্ভাবনা আছে, একটু সংক্ষেপে যদি আমাদেরকে প্রথমে বলেন যে আপনি কি পেলেন। প্রথমত শিক্ষায় আমাদের যে প্রাইমারি স্কুলের নারী এবং পুরুষের সমতা সেটা ব্যাপকভাবে সমাদৃত এবং এটা আমরা অর্জন করেছি বেশ কিছুদিন। আমাদের নীতি কৌশল সেটাকে সমর্থন করেছে। খুবই সাধুবাদ জানানোর মতো একটা সামাজিক প্রপঞ্চ এটা। কিন্তু যতই আমরা সামনের দিকে এগিয়েছি, আমাদের ক্লাস 6-এ পড়া, ক্লাস 10ম শ্রেণীর সমাপনী শেষে 11-12 ক্লাসে ওঠা বা উচ্চশিক্ষায় যত আমরা উপরে উঠেছি, দেখেছি যে আমাদের ঝরে পড়ার হার তত বেড়েছে। এটা তো গেল হচ্ছে সংখ্যার দিক থেকে। দুশ্চিন্তার যে জায়গাটা সেটা হচ্ছে কোয়ালিটি, শিক্ষার গুণগত মানটা, শিক্ষার গুণগত মান। এবং শিক্ষার গুণগত মানের মান বলতে গেলে আমরা বরাবরই যে উচ্চশিক্ষা এগুলো কেন্দ্রিক আলোচনা হয়, কিন্তু আমরা যেভাবে দেখেছি, ধরেন একটা 3য় শ্রেণীর ছাত্রের যে দক্ষতা থাকা দরকার বা একটা 8ম শ্রেণীর ছাত্রের যে দক্ষতা থাকা দরকার, সেই দক্ষতা তারা অর্জন করতে পারছে। মানে সে ওই শ্রেণীতে পড়লে আসলে যা যা পারার কথা, বাংলা, ইংরেজি, অঙ্ক, সেগুলো একেবারেই পারছে না। বিশেষ করে ধরেন 8ম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী ধরেন বাংলা যাও বা 5ম বা 6ষ্ঠ শ্রেণীর সমমানের পারে,
ইংরেজিতে হয়তোবা দেখা যাচ্ছে তৃতীয় শ্রেণীর মতো কম্পিটেন্সি অর্জন করছে, অঙ্কতেও এরকম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীর মতো যোগ্যতা অর্জন করছে। ছাত্রদের তো একটা ইস্যুজ আছে যে তারা ঠিক মতো পড়ছে কিনা এবং তারা যথেষ্ট বিনিয়োগ পরিবার করতে পারছে কিনা তাদের পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে শিক্ষক আমরা নিয়োগ করতে পারছি কিনা ঠিক মতো। এই ক্ষেত্রে গুণগত মানসম্পন্ন শিক্ষক, আমি মান কি কারণে পড়ছে সেই আলোচনায় না গিয়ে আমি যদি এখন বলি যে মান না হওয়াতে কি হচ্ছে। আমরা ছোটবেলায় শুনতাম হচ্ছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, অর্থাৎ আমাদের দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে আমাদের মানসিকতা ছিল যে আমরা পড়াশোনা করব, তাতে আমরা সামাজিক যে অগ্রসরমানতা অর্থাৎ সোশ্যাল মোবিলিটিতে আমি এগিয়ে যাব, সোশ্যাল সিঁড়িতে সামাজিক সিঁড়িতে আমি উপরে উঠব, এটাই হচ্ছে আমার উচ্চ সিঁড়ি পাওয়ার অবলম্বন ছিল। হ্যাঁ, কারণ বাংলাদেশে সেই অর্থে তো রিসোর্স তো মূলত হলো জনসম্পদ। আমরা ওইভাবেই চিন্তা করি যে পরবর্তী প্রজন্ম আরো ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে আরো বেশি। এখন আমি যখন সেই দক্ষতাটা অর্জন করতে পারছি না, তখন পড়াশোনা কিন্তু আর দরিদ্র পরিবার অথবা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারকে সেই জায়গাটা, সেই বিশ্বাসটা, সেই প্রত্যয়টা দিতে পারছে না আমাদের লেখাপড়া যদি সেই মানের না হয়। এটা আমি সাধারণ এডুকেশনের কথা বলছি, আমাদের কারিগরি যে শিক্ষা সেইটার ক্ষেত্রেও এটা সত্য। আরেকটা আপনাকে বুঝতে হবে যে আমাদের একটা বড় অংশ ধরেন বাংলা এবং ইংরেজি মাধ্যমের বাইরেও আমাদের মাদ্রাসা শিক্ষা একটা বড় অংশ ছেলে মেয়ে আছে, এবং এখানে আমাদের আলিয়া মাদ্রাসার যে ধরনের কারিকুলাম রয়েছে সেটা সরকারি মাধ্যমে স্বীকৃত। শুধু সরকারি মাধ্যমে স্বীকৃত না, মানে সেগুলো সম্পর্কে আমি বা আপনি নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি, সেখানের কারিকুলামে কি হচ্ছে, ছেলেমেয়েরা কোন যোগ্যতা নিয়ে বের হচ্ছে সেগুলো আমরা বুঝতে পারি, এবং সেখানে কোনো কোনো জায়গায় বাজারের সাথে সঙ্গতিপূর্ণভাবে কিছু করা যায় কিনা সেই ধরনের পরামর্শগুলো দেয়া যায় এবং গ্রহণ করা হয়। সেই শিক্ষার মানটা যাতে আমাদের সমসাময়িক যে কর্মসংস্থান বা এমপ্লয়াবিলিটি যেটাকে বলি সেই সাপেক্ষে তৈরি হতে পারে, এমনকি ধর্মীয় শিক্ষা সমিতি সেই জায়গাটায় আমার মনে হয় যে আমরা খুব একটা স্বাধীনভাবে নির্মোহভাবে কাজ করতে পারছি না। এখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। একটা স্কিল সেট দক্ষতা তৈরি করে দিব, তারপরে এটা কিন্তু তার চয়েস হবে যে সে বাজারে কোন কাজ করবে, সে কি বাজারমুখী কাজ করবে, ধর্মীয় শিক্ষায় কাজ করবে, সে কি ঘরে কাজ করবে, এই চয়েসটা এখন আমাদের তৈরি হচ্ছে। আমি এই জায়গা থেকেই আমি আলোচনাটাকে আরেকটু ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি। মুহানম, আপনি সরাসরি যেহেতু কারিগরি শিক্ষার সাথে আছেন, একটা শিক্ষার বড় লক্ষ্য তো আমাদের অন্যান্য লক্ষ্য থাকতে পারে, কিন্তু একটা বড় লক্ষ্য হলো যে আমরা আমাদের এই যে জনসম্পদ আছে সেটাকে সত্যিকারভাবে আমরা ব্যবহার করতে পারি কিনা, এবং তারা সেখানে যথেষ্ট ভালো পরিমাণ যেটাকে আমরা বলি গুণগত কর্মসংস্থান পান কিনা। এবং সেই জন্য আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে কারিগরি শিক্ষায় আমাদের মনোযোগ দিতে হবে। সেই জায়গাটাতে বাংলাদেশে নিঃসন্দেহে গত বেশ 1-2 দশকের ভিতরে কিন্তু একটা অনেক সংখ্যক ছাত্রছাত্রী হয়তো নতুন করে যাচ্ছেন। আগে এটার পরিমাণ খুবই কম ছিল, সেখানে বিনিয়োগও কিছুটা হয়েছে। কিন্তু কারিগরি শিক্ষার সত্যিকার অর্থে বর্তমান পরিস্থিতিটা কি, এটা কতখানি আমার যে বাজারে শ্রম চাহিদা রয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে গুণগত দিক থেকে বা চাহিদার দিক থেকে কতখানি আগাচ্ছে বলে আপনি মনে করেন? মূল জায়গাটা যদি আমরা ফোকাস করি তাহলে আমরা দেখব যে আসলে আমাদের দেশে যত জনসংখ্যা আছে সেই অনুযায়ী আমাদের কাজের সুযোগটা কম। এইটা কেন হয়েছে? আমাদের তো প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে, সকলের প্রয়োজন মিটাইতে গেলে কিন্তু কিছু কর্মক্ষেত্র এমনিতেই হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা আসলে হচ্ছে না। অর্থনীতির অবস্থা আমাদের কিছুটা দুর্বল, সেটা একটা কারণ, কিন্তু এর বাইরে মূল জায়গাটা যদি আমরা একটু ফোকাস করি তাহলে আমরা দেখব যে আসলে প্রতিদিনকার আমাদের নিত্যকার যে নিডসটা, সেই নিডসটাকে যদি আমরা ফোকাস করি তাহলে কিন্তু আমাদের কিছু অকুপেশন এমনিই বের হয়ে যায়। যে কোনো একটা প্রয়োজন, যেমন আমার যদি আমার যদি একটা চেয়ারের দরকার হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আমার কিন্তু কাঠমিস্ত্রির একটা অকুপেশন বের হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমার অকুপেশন রিলেটেড যদি আমরা ফোকাস করি, অর্থাৎ আমার বছরে কতটা চেয়ার লাগবে,
সেটা দিয়ে কিন্তু আমি হিসাব করতে পারি যে আমার আসলে কত ম্যান পাওয়ার লাগবে। দুঃখজনক জায়গাটা হচ্ছে কি যে আমাদের দেশে আমরা সবাই এটা জানি এবং মানি যে আমাদের তথ্যের অনেক ঘাটতি আছে, প্রকৃত তথ্যের। আচ্ছা, এবং এই তথ্য নিয়ে আমরা সরকারি সংস্থা যেই তথ্য আমাদেরকে দেয় ডেফিনেটলি আমরা সেটাকেই গ্রহণ করি, কিন্তু সেটার সাথে বাস্তবতার আসলে অনেক ফারাক আছে। কারণ আপনি এবং বলতেছেন সেই জায়গাটাতে বাজারের যে চাহিদা আছে শ্রম বাজারে তার সাথে আমার যেভাবে আমি শিক্ষায় বিনিয়োগ করে যোগানটা দিচ্ছি এইটার মধ্যে মিল নেই। হ্যাঁ, মিসম্যাচ আছে ব্যাপক। এবং এই জায়গাটা আমি একটু যদি বলি সেটা হচ্ছে যে আলটিমেটলি সেটার কারণেই কিন্তু আমার হচ্ছে কি কর্মসংস্থান হচ্ছে না। ইউনিভার্সিটিগুলো বলা হচ্ছে যে বেকার তৈরির কারখানা, বেকার তৈরির ফ্যাক্টরি হচ্ছে ইউনিভার্সিটিগুলি, এই কথাগুলি আসতেছে পত্রিকায়, একদম র্যান্ডমলি আসতেছে। আমরা এটা আমাদের জাতীয় তথ্যও দেখেছি, হ্যাঁ, সেটাই। যত আপনি উচ্চ শিক্ষিত হবেন আপনার বেকার সংখ্যা বেশি। তো এই যে জায়গাটা আপনি যদি একটা রিয়েলিস্টিক প্রশ্ন করেন যে ইউনিভার্সিটি তোমার এখানে স্টুডেন্ট কেন ভর্তি হবে, একটা টাইম ফ্রেম দিতে হবে যে এত তারিখে এই স্টুডেন্ট পাস করে বের হয়ে যাবে। কি হইলো, ঝড় হইলো, বৃষ্টি হইলো, হাঙ্গামা হইলো, গঞ্জাম হইলো, ডাজন্ট ম্যাটার, আমার ডেডলাইনের ভিতরে সার্টিফিকেশন হয়ে যেতে হবে, মাস্ট। এটা ইউনিভার্সিটির দায়িত্ব। যদি একদিন ডিলে হয় সেটার জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে মানে কি ড্যামারেজ দিতে হবে। এই ধরনের সিস্টেম করা দরকার, এবং কোনো সার্টিফিকেশনেরও দরকার নাই। একটা স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়েছে এইটুকুই যথেষ্ট, কোনো সার্টিফিকেট দরকার নেই। এবং এতে যে জিনিসটা হবে কি, আমরা স্কিল ফোকাস হতে পারছি না। যেমন আপনি শুনলে খুশি হবেন যে আমাদের আপনারা জানেন যে আমরা যে টিভেট নিয়ে কাজ করি, আমাদের টিভেটের যে অ্যাসোসিয়েশন টিভেট প্রফেশনাল নেটওয়ার্ক, এটার ভিশনটা হচ্ছে স্কিলস বেসড ইনক্লুসিভ সোসাইটি। মানে সোসাইটি তো হবে স্কিলকে উপরে ফোকাস করে। আমরা যদি প্রকৃতভাবে আমাদের আজকের অর্থনীতিটা নির্ভর করতেছে আমার দেশের জনশক্তি কি কর্মে নিয়োজিত আছে তার উপরে, এবং কর্মে নিয়োজিতের বিষয়টা নির্ভর করতেছে সে আসলে কি দক্ষতা অর্জন করছে তার উপরে। তো এই যে দক্ষতাটা আসবে কোথা থেকে, দক্ষতাটা আসতে হবে কি আমরা কেন পারছি না, রাইট, আমি সেই জায়গায় আসতেছি। একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার প্রথমত হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমটা ঠিক নাই। আমরা শুধু পড়াচ্ছি, কিন্তু কি পড়াচ্ছি, কেন পড়াচ্ছি, আমি এই ধরেন একটা টপিকে ধরেন আমি আজকে MBA পড়বে, BBA পড়বে, এখন BBA পড়ে সে কি করবে এটার কোনো রোডম্যাপ নাই। প্রত্যেকটা স্টুডেন্ট যখন ভর্তি হবে গার্জিয়ানরাও এত অবাক, গার্জিয়ানরা প্রশ্ন করেন যে আমার এই ছেলে আপনার এখান থেকে পাশ করে কি করবে, এটা কোনো রোডম্যাপ নাই। তো অর্থাৎ আমাদেরকে যা বলতেছে আমরা সবাই তাই গিলতেছি। অর্থাৎ এখানে সরকারের কোনো কন্ট্রোল নাই যে আসলে ইউনিভার্সিটিকে বাধ্যতামূলক করা। আর সবচেয়ে যে জায়গাটা আমি আসতেছিলাম সেটা হচ্ছে যে শিক্ষার সাথে বাস্তব কর্মের সংযোগ থাকতে হবে। ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার কোনো সংযোগ নেই। প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে আমরা বহির্বিশ্বে দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোর কাছে ইন্ডাস্ট্রিরা এসে পড়ে থাকে, তাদেরকে বিনিয়োগ করে, তাদের জন্য রিসার্চের জন্য ফান্ড দেয় যে আমার এই জায়গায় প্রবলেম আছে, আমরা এই জায়গার কোনো সলিউশন পাচ্ছি না, তোমরা রিসার্চ করে আমাকে একটা সলিউশন দাও। হ্যাঁ, তারা ফান্ড করে। তারা কেন ফান্ড করে? তার নিজের প্রবলেম সলভ করার জন্য। আমাদের এখানে তো ইউনিভার্সিটিতে গেলে পাবে না। এখানে শিল্প খাতের একটা বড় প্রবৃদ্ধি বা বিকাশ আমরা দেখি গত 3 দশক 4 দশকের যে আমার ইতিহাস যদি দেখি, কখনো কি আমার সেই শিল্পগুলো আমাদের এই ধরনের যে কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো গড়ে তোলা বা সেখানে বিনিয়োগে তাদের অংশগ্রহণ কতখানি? প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে বা প্রতিষ্ঠানকে সাপোর্ট করার ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের ক্যাপাসিটি এনহান্সমেন্টের ক্ষেত্রে তাদের সাপোর্ট নাই। আসলে না থাকার বড় কারণই হচ্ছে কোলাবোরেশন নাই, রিলেশনশিপটাই নাই। ইন্ডাস্ট্রি একাডেমির সে পার্টনারশিপ, সুতরাং এটা এখন সম্পূর্ণভাবে সরকারের দায়িত্বে, একদম সেপারেট। সরকার, বেসরকারি, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, আচ্ছা, এইটার একটা কম্বিনেশন লাগবে। এবং এই কম্বিনেশন যখন আমরা প্রপারলি করতে পারবো তখন ইন্ডাস্ট্রি তার প্রয়োজনেই আপনার কারিগরি শিক্ষাই বলেন বা আসলে প্রকৃত শিক্ষাই বলেন, সেই জায়গাটায় আমাদের যে গ্যাপটা আছে এই গ্যাপটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আপনাদের সাথে আবার আলোচনায় ফিরবো, জানতে চাইবো যে সামনে আমরা বিনিয়োগের পরিস্থিতি কি আছে এবং কোথায় আমাদের বিনিয়োগ করতে হবে। দর্শক, আমরা আলোচনায় করছিলাম শিক্ষায় বিনিয়োগ পরিস্থিতি কেমন আছে, সেটা শুধুমাত্র আমাদের যেই বিদ্যালয় ভিত্তিক বা বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষা না, আমরা কারিগরি শিক্ষার বিষয়েও আলোচনা করছিলাম। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরবো।
ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। অধ্যাপক নীরমি, আপনার সাথে বিরতির আগে যে আলোচনা হচ্ছিল তাতে আপনি বলছিলেন যে গুণগত মানের একটা বড় চ্যালেঞ্জ রয়েছে শিক্ষার ক্ষেত্রে। বিনিয়োগের পরিস্থিতি যদি আমি বলি, যে সার্বিকভাবে এখন বিনিয়োগ পরিস্থিতি আমরা জানি যে কম আছে সরকারি পর্যায় থেকে, কিন্তু বেসরকারি বিনিয়োগও হয়তো এখানে আছে। আপনি কি মনে করেন যে এইখানে আমরা বিনিয়োগের জায়গায় মূল প্রতিবন্ধকতাগুলো কি আছে? মূল জায়গা হচ্ছে আমি কেন শিক্ষা কেন, ধর স্কুলের শিক্ষাই বা কেন, বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাই বা কেন। এক তো হচ্ছে কাজকর্ম করে খেতে হবে মানুষকে, শিক্ষা গ্রহণ করে, এটা ছাড়া কিভাবে করবে, সেটা তো একটা এমপ্লয়াবিলিটি তো একটা বড় প্রশ্ন। এটাই কি একমাত্র উদ্দেশ্য? মানে একটা সমাজে, একটা অর্থনীতিতে একটা জ্ঞানকাণ্ড তৈরি করা, সেটাও তো শিক্ষার বড় একটা অংশ। কিন্তু এখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন মুখী শিক্ষা দেয়া হয়। তাহলে উনি খুব প্রাসঙ্গিকভাবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির সেই যোগাযোগটা কোথায়, এখানে বিনিয়োগটা কোথায়। আপনি আমাকে বলেন তো, আমাদের যে বিনিয়োগ হয় ব্যক্তি খাতে, তারা রিসার্চে কতটুকু বিনিয়োগ করে? একটা ময়েশ্চারাইজার ক্রিম আপনি লরেল বা এস্টি লডার অথবা অন্যান্য যে ব্র্যান্ডের যে নাম করা পৃথিবী, আপনি তো টাকাটা দেনই হচ্ছে তার যে গবেষণালব্ধ জ্ঞান সেইটার সমেতই ওনাকে সেই টাকাটা দেন, না? অনেক উচ্চ মূল্যে। এই বিনিয়োগ ওখানে ইন্ডাস্ট্রি একটা একাডেমিয়ার সাথে মিলে করতে পারে, কিন্তু আমাদের এখানে কি গবেষণায় কোনো বিনিয়োগ হয়? মৌলিক একই রকম ভাবে আমি চিকিৎসা ক্ষেত্রে বলতে পারি, আমরা মেশিনারিজের ক্ষেত্রে বলতে পারি। যেহেতু গবেষণা কখনোই প্রণোদনা দেয় না, গবেষণায় তারা আগ্রহী হন না, এবং গবেষণার কি উপযোগিতা সেটা এমনকি আমাদের সরকারি পর্যায় থেকেও বোঝা যায় না, স্বীকার করে না। ফলে ওই জায়গায় তো মানে রিসার্চার হিসেবে একাডেমিয়ার যে দায়িত্ব, সেই দায়িত্বের জায়গায় কাজ করাটা খুবই কঠিন হয়ে পড়ে। আমরা গত প্রায় 10-15 বছর ধরে, এটা ইউজিসির তথ্য, এটা শ্বেতপত্রের প্রকাশিত হয়েছে। আমার ধরেন 2009 থেকে যদি শুরু করি, আমি অঙ্কটা বলি, ধরেন 600 থেকে 700 কোটি টাকা যদি প্রতি বছর ইউজিসি উন্নয়ন খাতে খরচ করতো, তাহলে নন উন্নয়ন খাতে খরচ হতো ধরেন 2500 কোটি টাকা বা এরকম 3000 কোটি। আর গবেষণায় কত হতো? 120 কোটি, এই রেঞ্জে। এখন হঠাৎ করে দেখা গেল যে এর মধ্যে তো 2-3টা নির্বাচন হয়েছে। 2018-তে হঠাৎ করে দেখা গেল এই উন্নয়ন ব্যয় 600-700 কোটি থেকে বেড়ে 4000 কোটি হয়ে গেল। আচ্ছা। এবং আবার নামলো, আবারও 2024-এ গিয়ে এটা ধরেন 5000 কোটির। এবং এই উন্নয়ন ব্যয় মূলত অবকাঠামো তৈরি, মূলত না, মানে এটা পুরোটাই অবকাঠামো। তার মানে হচ্ছে আমরা বিল্ডিং বানিয়েছি, আমরা বিল্ডিং বানাচ্ছি। বিনিয়োগ যেটুকুই বা খুবই যৎসামান্য আমরা করতে পেরেছি, সেটাও যথাযথভাবে তো বিনিয়োগ করেই নাই, খরচ করেই নাই, বরং একটা আমরা বলবো যে একটা খুবই খারাপ ধরনের সংস্কৃতি আমরা তৈরি করেছি। শিক্ষার মান, এবং আপনি যদি গবেষণার কথা বলেন, তাহলে 100-150 কোটি টাকা দিয়ে, আমি আপনাকে উদাহরণ দিই, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকরা যদি চান, ওনাদের আবেদনের সাপেক্ষে একটা মিলাদের সিন্নি যেরকমভাবে আমরা প্রতিজনকে একটু করে করে দেই, ধরেন 100 টাকা করে প্রত্যেকটা শিক্ষককে দেয়। এবং এটা আপনার ধারণা আছে, আপনি একজন গবেষক, যে এটাতে আসলে কিছুই হয় না। প্রাইমারি স্কুলের শিক্ষককে আপনি যখন 14তম গ্রেডে নিয়োগ দেন এবং ওনার বেতন হয় 17,600 টাকা, এবং যিনি প্রধান শিক্ষক হিসেবে রিটায়ার করছেন এত বছর চাকরি করে, উনি 10ম গ্রেডে রিটায়ার করতে পারেন, তাহলে সেই শিক্ষকের কাছ থেকে আপনি কি আশা করেন? যেমন আপনার কাছ থেকেও আমি, মানে কারিগরি শিক্ষাতেও তো একই রকম ভাবে একটা বড় বিনিয়োগের অন্তত বেড়েছে আর কি। মোট আকারে হয়তো এটা এখনো যথেষ্ট না, কিন্তু আগের তুলনায় বেড়েছে। কিন্তু এইটাও কি অনেক বেশি অবকাঠামো কেন্দ্রিক, নাকি এখানে
মানে ওই ধরনের গুণগত মানের জায়গাগুলো আমরা দেখি? এই সমস্যাটা তো এরকম যে মাছের পচন শুরু হয় মাথা থেকে। হ্যাঁ, তো আসলে এটা তো হলে কি যে এই টপ ডাউন অ্যাপ্রোচে যাচ্ছে। তো সেটা কি হচ্ছে যে সব জায়গায় একই ব্যাপার। ইনফ্রাস্ট্রাকচার যদি হয় তাহলে হচ্ছে কি টেন্ডার হবে, টেন্ডার হইলে ভাগাভাগি ভালো হবে। হ্যাঁ, তো আসলে ইনফ্রাস্ট্রাকচার যে শুধুমাত্র বিল্ডিং অবকাঠামো এটাই যে ইনফ্রাস্ট্রাকচার তা কিন্তু না। আদার্স রিসোর্সের যে ইনফ্রাস্ট্রাকচার এটা হচ্ছে সবচেয়ে বড় যেমন আপনি যদি উদাহরণ দিয়ে বলেন আপনার সেক্টর রিসোর্স। ডেফিনেটলি যেমন হচ্ছে কি যে কারিগরি শিক্ষায় আপনি শুনলে অবাক হবেন যে শতকরা 12 জনের নিচে হচ্ছে শিক্ষক। আচ্ছা, এক একটা প্রতিষ্ঠানে যেখানে থাকা দরকার 100 জন সেখানে আছে 12 জনের নিচে। সুতরাং আমরা তার মানে হচ্ছে কি যে আপনার হচ্ছে কি যে 88% নাই। তাহলে 12 জন শিক্ষক দিয়ে আপনি 100 জনের কাজ কিভাবে করাবেন? আমি যদি আপনাকে এটা ইন্টারপ্রেট, তার মানে এইটা একটা হলো কি ইনফ্রাস্ট্রাকচার, আমি যদি ইন্টারপ্রেট রিসোর্সের ইনফ্রাস্ট্রাকচার, সেটা হলো যে আমার অবকাঠামোটা দরকার, কিন্তু একটা অবকাঠামোর সাথে যে অন্যান্য সুবিধাগুলো থাকে শিক্ষক থেকে শুরু করে তার মেশিনপত্রই, সেইটাই আমরা আবার যথেষ্ট বিনিয়োগ করছি না আর কি। এইটাই কি? ডেফিনেটলি এখানে আরেকটা কথা হচ্ছে কি যে বিল্ডিং মেশিনারিজ ওই জায়গাগুলিতেই ফোকাস করা হচ্ছে। এরকম বহু মেশিনারিজ আছে যে মেশিনারিজ এনে সেট করার পরে ওইটা একবারও চালু করা হয় নাই, ওই চালু করার মতো লোকই নাই, চালু করার জন্য যে টিচার বা ট্রেনার লাগবে সেই লোক নাই। আচ্ছা, যার জন্য 5 বছর 10 বছর থাকার পরে ওই মেশিনটা নষ্ট, পরে এটা ডাম্পিং করে ফেলে দেওয়া হয়। আমার জনসম্পদ আমি আর নিয়োগ দিচ্ছি। হ্যাঁ, তার মানে হচ্ছে কি যে আলটিমেটলি, এবং শুধু তাই না, অদ্ভুত এক আজগুবি কারণে কারিগরি শিক্ষায় ট্রেনার নিয়োগ দিতে গেলেই মামলা দিয়ে। কিন্তু আসলে তো শিক্ষকের নিয়োগ যদি দিতে চাই সেইটাই তো আমার উন্নয়ন বহির্ভূত ব্যয়ের ভিতরে আসতে হবে, বা আমরা যেটাকে চলতি ব্যয় বলি। তো এই চলতি ব্যয়ের জন্য বরাদ্দ আসছে না, এইটাই কি কারণ? আমার কাছে মনে হয়েছে যে আসলে সরকারের দৃঢ় সদিচ্ছার অভাব আছে ব্যাপক। মানে আমার কাছে মনে হয় যে আমি আসলে এই আমাদের 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এই সরকারের কাছে অনেক বেশি আশাবাদী। সব মানুষ, সারা দেশের মানুষ অনেক বেশি আশা করেছে, আমিও তার বাইরে না। আচ্ছা, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে হয়তোবা এই সরকারের উপরে আমরা অনেক বেশি দাবি দেওয়ার বোঝা চাপিয়ে দিচ্ছি, সেটা একটা বিষয়। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে এই সরকারও আসলে গতানুগতিকতার বাইরে বেরোতে পারছে না, মানে আউট অফ বক্স যেতে পারছে না। মানে অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি, প্রচলিত অবকাঠামোর, প্রশাসনিক অবকাঠামোর যেই একটা জাল আছে সেই জালের ভিতরেই সরকার হাঁটাচলা করছে। এখন এই সমস্যাগুলো আসলে এত বেশি পুঞ্জীভূত সমস্যা, এটা চট করে সমাধানযোগ্য না, এটা দীর্ঘমেয়াদে প্ল্যান করতে হবে। শুধু তাই না, অনেক বেশি সাহসী পদক্ষেপ নিতে হবে। এই টার্মে আমাদের পয়েন্টটা ছিল যে শিক্ষায় বিনিয়োগের জায়গায় যদি আমি বলি, সবচেয়ে বড় কারিগরি শিক্ষার ক্ষেত্রে, আমি জেনারেল এডুকেশনের ক্ষেত্রে ডেফিনেটলি নীলমি আপা ভালো বলতে পারবেন আমার চেয়ে, কিন্তু কারিগরি শিক্ষায় যদি আমি বলি তাহলে আমি বলবো যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যতটুকু বিনিয়োগ হচ্ছে সেই বিনিয়োগ আরও অনেক বেশি ব্যাপক আকারে দরকার, কিন্তু তার চেয়ে বড় জায়গায় যেইটাই হচ্ছে সেইটুকুই প্রজেক্ট ডিজাইনে ব্যাপক ফল্টি আছে। ফল্টি প্রজেক্ট ডিজাইনের কারণে এটার কোনো ইম্প্যাক্টফুল জায়গায় আমরা যেতে পারতেছি না। হ্যাঁ, আমরা এই জায়গা থেকে একটা বিরতি নিচ্ছি। আমি বিরতির পরে আপনার কাছেই ফিরবো, জানতে চাইবো যে সামনে যেহেতু বাজেট আসছে, আমাদের কি ধরনের কাজ এখনই শুরু করা উচিত। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের শিক্ষায় বিনিয়োগ নিয়ে। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরবো, আমাদের সাথে থাকবেন। এটা দাও। একা লইতে পারবেন তো? মজা করো মিয়া। বাইতে বিশেষ কুটুম আইছে মনে হয়। পারুলে দেখতে আসবো। হ্যাঁ, ওর বয়সটা জানি কত হইল? আরে ক্লাস 7-এ পড়া মেয়ে, ওর বয়সই বা কত হবে? বাচ্চা মেয়েটারে বিয়ে দিচ্ছেন, আপনি কেমন মানুষ? পাত্র ভালো, সমস্যাটা কই? পুরাটাই সমস্যা, ওর বয়স তো এখনো 18 হয় নাই। মাইয়াজার টেনশন তার, এত কথা কওনের কিছু নাই। দাও মাছ ঢুকাও। আপনার কাছে মাছ বেচুম না, 18 হয় নাই এখনো। 18 হয় নাই, 18 হইব। কবে হবে? বাল্যবিয়ে রুখতে এক হয়েছে সারা দেশ। যেখানেই থাকুন প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। খবর দিন স্থানীয় প্রশাসনকে, কল করুন 109 নম্বরে। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলো তালে তালে। জনাব হামজা, আপনি
বিরতির আগে বলছিলেন যে আমাদের প্রকল্প ডিজাইন করার ক্ষেত্রে অনেক ধরনের ঘাটতি রয়ে যাচ্ছে। সেই জায়গাটা সম্পর্কে যদি বলেন যে আমরা বাজেট আসছে সামনে, এখন তো ফেব্রুয়ারি মাস, কিন্তু আমাদের এই বাজেটেরকে সামনে রেখে আমাদের এবং নতুন করে আমরা প্রকল্প অনেকগুলো চিন্তা করছি যে হয়তো এটার ভিতরে কিছু পরিমার্জন করা যাবে। কি ধরনের উদ্যোগ আপনি আশা করছেন? আমরা যেটা করি প্রজেক্ট ডিজাইন এমনভাবে করি, একটা প্রজেক্ট শেষ হয়ে যায়, এই প্রজেক্ট থেকে কোনো আউটকাম পরবর্তী প্রজেক্ট আর পায় না। এবং এটা একটা বড় ফল্ট যে ধরেন কথার কথা আমার 3000 কোটি টাকার একটা প্রজেক্ট থাকলো, এই প্রজেক্টের আউটপুটটা পরের অন্য কোনো প্রজেক্ট মানে কি ওন করবে, এটাই স্বাভাবিক ছিল, মানে কন্টিনিউয়েশন। কিন্তু সেটা হয় না। ধরেন একটা প্রজেক্টে ধরেন অনেক রকমের কারিকুলাম ডেভেলপমেন্ট হইলো, বা অনেক রিসোর্স ডেভেলপমেন্ট হইলো, অনেক ইনফ্রাস্ট্রাকচার হইলো, অনেক কিছু হইলো, কিন্তু এইগুলি পরবর্তী অন্য প্রজেক্টরা এটাকে ওন করবে, তারা প্রথম থেকে শুরু করে। হ্যাঁ, তারা প্রথম থেকে আবার ওইটার উপরে বিল্ড করে না। হ্যাঁ, ওইটার উপরে বিল্ড করে না। নট অনলি দ্যাট, গুড প্র্যাকটিসেস এবং রিস্ক অ্যানালিসিসের যে জায়গাগুলো, অর্থাৎ ওভারঅল এখান থেকে যা আসে সেটার যত আউটপুট থাকুক সেগুলি তো পরের প্রজেক্টরা তারা ওন করবে, এবং তারা সেইখান থেকে গিয়ে পরে আবার যেখানে যেখানে যোগ করা দরকার সেখানে যোগ করবে, তাই না? তো সেই জায়গাটা হয় না, এটা একটা বড় প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে যে প্রজেক্ট ডিজাইনগুলি করা হয় যে কারিগরি শিক্ষার ক্ষেত্রের প্রজেক্টগুলো, স্পেশালি ট্রেনিজ বা প্রশিক্ষণার্থীদেরকে স্টাইপেন্ড দেওয়া হয়, যেটা আসলে কোনো রকমের কোনো কাজে লাগে না। এটা একেবারেই মানে কি অযথা একটা কার্যক্রম। এইটা না করে বরঞ্চ ইন্ডাস্ট্রি একাডেমিয়ার সাথে কীভাবে কোলাবোরেশন হতে পারে সেই জায়গায় যদি বিনিয়োগ করা হয়। উদাহরণ হিসেবে যদি আমি বলি, একটু আমাকে সুযোগ দিবেন, সেটা হচ্ছে যে যদি একটা ইন্ডাস্ট্রিকে আমি যদি বলি যে তোমার ফ্যাক্টরিতে এই জায়গাটাতে তুমি আমাকে এই 500 স্কোয়ার ফিট এই জায়গাটা তুমি আমার জন্য ছেড়ে দিবা, এখানে আমার প্রশিক্ষণ হবে, তাহলে এই প্রশিক্ষণের এইখানে তো কিছু ইন্ডাস্ট্রির ইকুইপমেন্ট লাগবে, সিমিলার ইকুইপমেন্ট লাগবে। এই ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রিরা কেন দিবে? তার তো কোনো বেনিফিট নাই। তো ওই জায়গায় যদি তাকে বলা হয় যে ঠিক আছে তুমি তোমার মেশিনারিজ দাও, সেখানে 50% তুমি দাও, 50% আমি দিচ্ছি, হ্যাঁ, প্রজেক্ট থেকে তাকে দেওয়া হলো। নট অনলি দ্যাট, এখানে যারা প্রশিক্ষণার্থী হিসেবে আসবে তারা প্রশিক্ষণ শেষ করবে, দেন তোমার এখানে তুমি কাজে নিবা, তুমি প্রথম নতুন নিয়োগ করো যাদেরকে, তাদেরকে যেই স্যালারি দাও তার দরকার হলে 60% দিবা, 6 মাস পরে বা 1 বছর পরে 70% দিবে, সরকার তখন 30% দিবে, এরপর আবার সে 80% দিবে, সরকার হয়তো 20% দিবে, এরপর আবার সে 90% দিবে, তারপর সরকার হয়তো 10% দিবে, এরপর আবার সে 100% দিবে। এতে এই অর্থাৎ আমার মূল কথা হচ্ছে কি যে বিনিয়োগ আসলে সবসময় টাকা দিয়ে হয় না, কোলাবোরেশনটা সবচেয়ে বড় বিনিয়োগ। এই কোলাবোরেশনের জায়গায় আমরা গ্যাপের ভিতরে আছি, এটা একটা জায়গা। চমৎকার জায়গা বলেছেন যে আপনি আসলে মূলত যেটা বলছেন এটা এক ধরনের আমরা অর্থনীতির ভাষায় বলি যে এমপ্লয়মেন্ট সাবসিডি। ডেফিনেটলি এটা একটা বড় জায়গা। এবং আমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ হ্যাঁ নাই, এবং আমাদের এই যে কারিগরি শিক্ষায় যে বিষয়টা আছে যে আমরা যেটাকে ডিপ্লোমার ক্ষেত্রে বলে থাকি যে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট, এই জায়গাগুলি এত বেশি মানে কি ইফেক্টিভ, হ্যাঁ, এটা শুধু কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে নাই। এই জায়গাটা। আর আপনি যেটা পরের প্রশ্নের যে জায়গাটা বললেন যে আসলে বাজেটের জায়গা যদি বলি, বাজেটের জায়গাতে আমার কাছে মনে হয় যে বাজেটের জায়গায় খুব বেশি কিছু বলার নাই। আমরা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করি, মানে যেই সমস্ত দেশগুলো আজকে সাকসেস হয়েছে বলে আমরা মনে করছি, তাদের শিক্ষায় বিনিয়োগ কত % আছে, শুধু এই একটা পয়েন্টে যদি আমরা ফলো করি, হ্যাঁ, আমার কাছে মনে হয় অনেক কিছু হতে পারে, করতে পারি না। আমি অধ্যাপক নির্মল মিয়া আপনার কাছে জানতে চাইব, আমরা আলোচনার একদম শেষ জায়গাতে, সরকারের তো অনেকগুলো কমিশন হয়েছে, একটা কমিশন করতে পারেননি শিক্ষা বিষয়ক কমিশন, এটা করা যায় আকাঙ্ক্ষার জায়গা ছিল। হ্যাঁ, তো সেই জায়গাটা আমি মনে করি যে যদি নাও হয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কোন ধরনের প্রাধিকারগুলো আছে, বাজেটও আসছে, সেখানেও হয়তো এটাকে কার্যকর করার জন্য পদক্ষেপের জায়গা রয়েছে, এবং পরবর্তীতেও যে সরকার আসে সেই সরকারের যে হয়তো কিছু কিছু হয়তো তারা করবেন। তো সেই প্রাধিকারগুলোকে যদি আপনি একটু আমাদেরকে বলেন যে আমরা 4-5টি প্রাধিকার কি তাদের জন্য। আচ্ছা, প্রথমে বলে নেই যে ব্যক্তি বিনিয়োগ, ইন্ডাস্ট্রি সবই ঠিক আছে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমার পাবলিক বিনিয়োগের কোনো বিকল্প নাই। কারণ ইন্ডাস্ট্রি তার নিজের আগ্রহে, নিজের ইন্টারেস্টে কিছু শ্রমিক তৈরি করে নেবে, এবং সেই শ্রমিকও লো স্কিল হতে পারে, হাই স্কিল হতে পারে, কিন্তু এর বাইরে সে যাবে না। কিন্তু আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের অনেক ধরনের ইন্ডাস্ট্রির বাইরেও অনেক ধরনের শ্রমশক্তির দরকার হয়, সেটার পেছনে কিন্তু আসলে সরকারের বিনিয়োগের কোনো বিকল্প নাই। ফলে পাবলিক ইনভেস্টমেন্ট, পাবলিক বিনিয়োগ, এবং সেটা বাজেটের মাধ্যমে হওয়াটা খুব জরুরি। আরেকটা প্রসঙ্গ, আমি এবছরের বাজেটে যেভাবে মন্ত্রণালয়গুলো করছে,
আমি অর্থ মন্ত্রণালয়ের যারা এমপ্লয়মেন্ট বাজেট নিয়ে কাজ করেন ওনাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি, প্রায় 22টা বা 23টা মন্ত্রণালয়ে সরাসরিভাবে বা অপ্রত্যক্ষভাবে কর্মনিয়োজনের সাথে কর্মসৃজনের সাথে যুক্ত আছেন। প্রত্যেকটা মন্ত্রণালয়কে এবার বলা হচ্ছে যে তাদের যে কর্মকাণ্ড আগামী বছরের যে বাজেটটা পাচ্ছেন যে সমস্ত কাজ করবার জন্য, তাদের মাধ্যমে কিভাবে কর্মসৃজন হবে সেই জায়গাগুলো ওনারা যদি একটু বলেন। তো সেটা একটা ধরেন, আমাদের তো কোনো এমপ্লয়মেন্ট আউটলুক নাই, আমরা এতক্ষণ যেগুলো কথা বললাম সেটা হচ্ছে সাপ্লাই সাইডের কথাবার্তা বললাম, কিন্তু আসলে এটার জন্য চাহিদা রয়েছে কিনা, এই চাহিদাটা আমরা কতটা তৈরি করতে পারছি কিনা, সেই সাপেক্ষে যে আমাদের সরবরাহটা হতে হবে, সেই চাহিদার কোনো ধরনের আউটলুক কিন্তু আমাদের নাই। সেই জায়গাটা আমি মনে করি যে এবার আমাদের হোয়াইট পেপার এবং টাস্কফোর্স, ইকোনমিক টাস্কফোর্স রিপোর্টের যে সুপারিশগুলো ছিল, মন্ত্রণালয় এটা গ্রহণ করছেন এবং ওনারা এই শিক্ষা এবং শ্রম নিয়োজনের যে বিষয়গুলো, এগুলো এক ধরনের সংখ্যাতাত্ত্বিকভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর হচ্ছে বিনিয়োগ বাড়ানো, এটা তো স্ট্যান্ডার্ড যে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে সেগুলো ব্যাপারে। আর আমি খুব মনে করি যে আমাদের যে ধরেন ক্লাস 6 এবং কলেজের যে শিক্ষা, সেই শিক্ষার ক্ষেত্রে মান যাতে বাড়তে পারে এবং শিক্ষকদের সেখানে শিক্ষক হিসেবে যাতে আমি সামাজিকভাবে একটা গ্রহণযোগ্যতা পাই, আমার যাতে ইচ্ছে করে, আমার ছাত্রদের যাতে ইচ্ছে করে যে সে শিক্ষক হতে পারবে, একটা স্কুলের শিক্ষক হবে, একটা কলেজের শিক্ষক হবে, সেই আগ্রহটা দেবার মতো মানে একটা এনাবলিং অবস্থা তৈরি করা, এই জায়গাটার কোনো বিকল্প আছে? এটা আর্থিকও আছে, এটা সামাজিক প্রপঞ্চও আছে, সেগুলোর খুব কঠিনভাবে আসলে মানাটা দরকার। আমি আলোচনা শেষ করছি। আপনাদের দুজনকেই ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শক, নিঃসন্দেহে আমাদের দেশের শিক্ষা বিনিয়োগটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আলোচনার ভিতরে যেটা এসছে সেটা হলো যে গুণগত মানের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটাতেই হয়তো আমাদের মূল দৃষ্টি থাকতে হবে। একই সাথে সবচাইতে আমার মনে হয় যে নতুন যে বিষয়টি এসছে সেটা হলো যে এর ভেতরে যে বিভিন্ন অংশীজন আছেন, ব্যক্তি খাতের উদ্যোক্তা থেকে শুরু করে আমাদের সরকারি বিনিয়োগের জায়গা, সেই জায়গাতে আমাদের আরেকটু বেশি মনোযোগের দরকার রয়েছে, যেন আমাদের শ্রমবাজারের চাহিদার সাথে আমার শিক্ষা ব্যবস্থার একটা যুক্ততা তৈরি হয় এবং সার্বিকভাবে অবশ্যই আমাদের এই শিক্ষার যে মূল খাতের ভেতরে যারা যুক্ত আছেন তাদের সামাজিক যেই ধরনের একটা দৃষ্টিভঙ্গি এবং তাদের যে আর্থিক প্রণোদনা, দুই বিষয়েই আমাদের আরও বেশি উৎসাহ দেওয়া উচিত। দর্শক, আমাদের আলোচনা শেষ করছি। আমরা আবার হয়তো আপনাদের সাথে আলোচনায় ফিরবো। আমরা জানতে চাইব কেমন আছে অর্থনীতি।